আজকে আমরা যেটা পড়াশুনো করব, প্রথম কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো পরে আমাদের সিলেবাসে যাব। তো প্রশ্ন। হ্যাঁ, বলবো। না, আচ্ছা। আমার কথা শেষ হওয়ার মধ্যে আর আহ, আমি কথা বলাকালীন দুম করে মাঝখান থেকে স্যার বলবো, এটা আপনি বা যে কেউ সেটা নেক্সট টাইম থেকে আর আশা করি করবেন না। আপনাদের কিছু বলার থাকলে টেক্সট বক্স, চ্যাট বক্স, এটা আপনারা ইউজ করতে পারেন। কোন গ্রহ যদি শুভ অবস্থান করে কিন্তু সে যদি 6, 8, 12 লর্ড হয় তাহলে সে কি ফল দেবে? তাহলে প্রথমেই খেয়াল রাখুন, যখন কোনো গ্রহ ভালো ঘরে বসবে সেই গ্রহটার ভালো হবে। তাহলে 6, 8, 12 এই ঘরগুলোর ডেভেলপমেন্ট হবে। আর যে ঘরে গিয়ে এরা বসবে সেই ঘরটার ক্ষতি হবে। সেটা যদি 5, 6 যে কোনো ঘর হয় সেই ঘরটার ক্ষতি হবে। এবার যদি এই ঘরেরই মালিকরা এই ঘরগুলোতে গিয়ে বসে, ষষ্ঠপতি দ্বাদশে, অষ্টমপতি ষষ্ঠে, এরকম যদি হয় তাহলে তাকে বলা হবে বিপরীত রাজযোগ। সেটা খুব একটা খারাপ কম্বিনেশন নয়, সেটাকে ভালো কম্বিনেশন হিসেবে ট্রিট করা হবে। 2 নম্বর প্রশ্ন তিনি বলেছেন, দেবমাল্য বাবু, কোন গ্রহ যদি শুভ অবস্থান করে কিন্তু খারাপ নক্ষত্রে হয় তাহলে কি ফল পাবে? যদি নক্ষত্র অধিপতি ভালো অবস্থান করে তাহলে ফল কি হবে? নক্ষত্র শুভ অবস্থান করেছে খারাপ নক্ষত্রে হলে এইখানে ফলটাকে দুটো পার্টে ভাগ করুন। একটা হচ্ছে গ্রহের বলবত্তা, আর গ্রহের ফলদান প্রবৃত্তি, মানে গ্রহটা কি রকমের ফল দেবে। একটা গ্রহ সে কি টাইপের ফল দেবে, মানে জীবনে ঘটনাটা কোন দিকে নিয়ে যাবে, এইটাকে নির্দেশ করবে নক্ষত্র। আর সেই ঘটনার গভীরতা কতটা হবে সেটাকে নির্দেশ করবে তার রাশি, অর্থাৎ যে ঘরটাতে বসে রয়েছে। তাহলে যদি শুভ অবস্থান করে তাহলে তার যে বলবত্তা, তার স্ট্রেংথ, সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। নক্ষত্র যদি খারাপ হয় তাহলে তার ঘটনাগুলো নেগেটিভ দিকে টার্ন নেবে। অর্থাৎ তার যে শুভ পড়াশুনো বা ভালো পড়াশুনো করার কথা ছিল সেই পড়াশোনাটা ঠিকঠাক করে সে করতে পারবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন রয়েছে, কোন গ্রহ 6, 8, 12-তে আছে কিন্তু শুভ নক্ষত্রে, তাতে কি ফল হবে? তো গ্রহদের বলবত্তা কমবে। শুভ নক্ষত্রে থাকলে পরে তাদের রেজাল্টের কোয়ালিটি কিছুটা বেটার হবে। নক্ষত্র লর্ডের অবস্থান, নক্ষত্র অধিপতির অবস্থান যদি ভালো হয় গ্রহদের ফলদান ক্ষমতা বাড়বে। আমরা অনেক সময় দেখি যে অশুভ গ্রহ 8 নম্বর ঘরে আছে, বা খুব প্রয়োজনীয় গ্রহ দশমপতি 8 নম্বর ঘরে আছে কিন্তু খুব ভালো সরকারি চাকরি করছে। তো এই সমস্ত ঘটনাগুলোর পেছনে এই কারণগুলো দেখতে পাওয়া যায়, যে নক্ষত্র অধিপতিরা ভালো ক্ষেত্রে গিয়ে অবস্থান করে রয়েছে। 4 নম্বর প্রশ্ন, কোন গ্রহ 6, 8, 12-তে অবস্থান করে এক্সল্টেড বা ডেবিলিটেটেড হলে কি ফল দেবে? আহ 6, 8, 12-তে যদি এক্সল্টেড হয়, তুঙ্গ ক্ষেত্রস্থ হয়, তুঙ্গ ক্ষেত্রস্থ হওয়া মানেই গ্রহটার বলবত্তা এবং প্রভাব এই দুটো বাড়বে। তাহলে ওই গ্রহটাকে অধিক ফলদাতা গ্রহ হিসেবে ট্রিট করতে হবে। এবং যখনই একাধিক গ্রহ তুঙ্গ হতে শুরু করবে তখনই গ্রহদের ফল দেওয়ার ক্ষমতা কমতে থাকবে। একটা কুণ্ডলিতে আপনারা দেখবেন 5, 6টা গ্রহ তুঙ্গ আছে। আপনারা ভাববেন যে এই ছেলেটা জীবনে বিশাল কিছু করবে, কিন্তু দেখবেন কিচ্ছু করতে পারছে না, সব জিরো 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 জিরো। সব জায়গায় জাতক বিধ্বস্ত 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 বিধ্বস্ত। জাতকের জীবনে কিছু হচ্ছে না। কারণ হচ্ছে কি, ওই একটা গ্রহ তুঙ্গ বা কোন রকমের দুটো গ্রহ তুঙ্গ চলে যাবে। কিন্তু দুটোর জায়গায় যদি 5টা গ্রহ তুঙ্গ হয়ে যায় তাহলে সেই ছেলের কুণ্ডলী বা সেই ছেলে আইডেন্টিফাই করতে পারবে না এক্স্যাক্টলি কোন দিকে তার ট্রেন্ড, কি তার করা উচিত। একটা ঘরে একাধিক গ্রহ থাকলে পরে আপনাদেরকে গ্রহগুলোকে অ্যানালাইসিস করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে কোন গ্রহটা এখানে মুখ্য ফলদাতা। একটা, ধরুন 5টা গ্রহ রয়েছে, তাহলে 5টা গ্রহের মধ্যে মূল প্রভাব বিস্তারকারী গ্রহ একটা বা দুটো হবে। সেই গ্রহটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেই গ্রহ যে মুখ্য, সেই গ্রহটা অন্যদেরকে ডমিনেট করবে এইটা আপনাকে ধরে নিতে হবে, এবং এই অন্যদেরকে ডমিনেট করবে ধরে নিয়ে আপনি বাকিটা প্রেডিক্ট করবেন। যেমন ধরুন কোনো একজন জাতকের মীন রাশিতে
কোনো একজন জাতকের বৃশ্চিক লগ্ন আর মিনের ঘরে শুক্র, বৃহস্পতি, রবি, বুধ, এরকম অনেকগুলো গ্রহ রয়েছে। তো এই শুক্র, বৃহস্পতি, রবি, বুধ এই সমস্ত গ্রহ থাকার কারণে শুক্র তুঙ্গ হয়েছে, আহ বুধ সে নিচস্থ হয়েছে, রবি সে মোটামুটি চৈত্র মাসের রবি নেহাত খারাপ নয়, তবে জলরাশিতে অবশ্যই দুর্বল। এখানে বৃহস্পতি হচ্ছে ডমিনেটিং প্ল্যানেট। তো বৃহস্পতি যেহেতু পঞ্চমপতি, বৃহস্পতি শুভ গ্রহ বৃশ্চিকের জন্য, লগ্নপতির মিত্র গ্রহ, তাহলে বৃহস্পতি এখানে ডমিনেটিং হবে। তাহলে এখানে আপনাকে নর্মালি ফল প্রাপ্তির ক্ষেত্রে ধরে নিতে হবে প্রথমে যে বৃহস্পতি ওখানে রয়েছে, বাকিদেরকে সরিয়ে বিচারটা করে নিতে হবে, বাকিদেরকে তারপরে ওখানে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনাকে প্রেডিক্ট করতে হবে। এটা ছাড়া আর খুব একটা সহজ সরল পদ্ধতি আপনাদের কাছে এই মুহূর্তে নেই। এর পরবর্তীকালে আপনারা ভৃগু প্রোগ্রেশন শিখবেন, কিছু নারী মেথডস শিখতে শুরু করবেন আপনারা। তো সেইগুলো শিখবার পরে দেখবেন বা বুঝতে পারবেন যে প্রেডিকশন ব্যাপারটা একটু ইজি হবে। কিন্তু যখন একই ঘরে অনেকগুলো গ্রহ থাকবে, তখন আপনি গ্রহটা থেকে বিচারের কথা চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন আপনি কি বিচার করতে চাইছেন। আমাদের এখনো ইভেন্ট প্রেডিকশন ওরিয়েন্টেড কোনো ক্লাস হয়নি। আমাদেরকে পড়াশুনো করার জন্য যেটা এতক্ষণ পর্যন্ত হয়েছে সেটা হচ্ছে একদম সিম্পল বেসিক অ্যাস্ট্রোলজি। বেসিক অ্যাস্ট্রোলজি মানে একদম গ্রহদের কারকত্ব, গ্রহদের অবস্থা, গ্রহদের কোয়ালিটি, এই সমস্ত গুলো আমাদের পড়াশুনো করানো হয়েছে। এগুলো ছাড়া আমাদের আর সেইভাবে কিছু পড়াশুনো করা হয়নি। আচ্ছা, এবার দেবমাল্য বাবুর পড়াশোনার প্রশ্নগুলাই মোটামুটি বললাম। এবার আপনাদের আর যার যা প্রশ্ন রয়েছে একজন একজন করে বলুন, আমি সেগুলোর সলিউশন করবার চেষ্টা করছি। দু একজন এখানে নতুন মানুষ রয়েছেন, তাদের একটু অ্যাকসেপ্ট করতে থ্যাংক ইউ স্যার বলার জন্য। একটু সমস্যা হবে, একটু ডিলে হবে তাদের বুঝবার ক্ষেত্রে বা তাদের শিখবার ক্ষেত্রে। বাট আপনারা বুঝতে পারবেন, ডিলে হওয়ার খুব একটা মারাত্মক কথা, অসুবিধা হওয়ার জায়গা নেই। আর যতক্ষণ আপনারা বুঝতে পারছেন না, সিস্টেম আপনাদের সঙ্গে থাকবে, আপনাদেরকে জ্যোতিষী না বানিয়ে এই সিস্টেম আপনাদের থেকে দূরে সরবে না। এটা সিস্টেমের কোয়ালিটি। আর আমি গর্বিত, আমি সেই সিস্টেমের পার্ট। ফলে অ্যাস্ট্রোলজি আপনারা শিখতে পারবেন, আই গ্যারান্টি। মানে এখানে একটা খালি কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে যদি আমি জ্যোতিষ জানি তাহলে জ্যোতিষ আপনারা শিখতে পারবেন, এটাতে আই গ্যারান্টি। এবার যদি প্রশ্নটা হয় যে আমি জানি কিনা, তাহলে আই হ্যাভ কনফিউশন। আমি শেখার চেষ্টা করছি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আপনারা জানেন কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো রবীন্দ্রনাথের একটা কথা আছে, লাইফ ইজ, না, বিইং হ্যাপি ইট ইজ ভেরি সিম্পল, বাট ইট ইজ ভেরি টাফ টু অ্যাচিভ সিম্পলিসিটি। এরকম টাইপের ব্যাপারটা। মানে জীবনে সুখী হওয়া এটা খুবই সরল, কিন্তু এই সরলতা প্রাপ্ত হওয়া এটা খুবই কঠিন। তো জ্যোতিষ আপনারা শিখবেন যদি আমি জ্যোতিষ জানি, কিন্তু এটা খুবই কঠিন প্রশ্ন যে আমি জ্যোতিষ কতটা জানি। স্যার আপনি তো ফেমাস জ্যোতিষ জগতে দেখছি, কোথায় কোথায় আপনার কথা শুনতে পাচ্ছি। হুম। কোথায় কোথায় শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, সিরিয়াসলি আজকে অফিসে আমার এক জুনিয়র, সেও আপনার প্রশংসা করছে, বলছে ভীষণ ভালো তোমার স্যার। ওরে বাবা। হ্যাঁ সত্যি ভালো, হ্যাঁ। মানে তার মাও শোনেন আর কি, আপনাকে ফলো করেন আর কি, তো সেটাই বললেন আর কি, বললো আজকে আপনি অনেক ফেমাস, থ্যাংক ইউ। আপনি সেলিব্রিটি পুরো। থ্যাংক ইউ। আপনার একটা লাড্ডু পাওনা রইল। স্যার লাড্ডু লাগবে না, নোটস গুলো আনতে যাব, কবে যাব বলবেন, সবাইকে দিতে হবে তো নোটস গুলো। আছি তো আমি। আপনার এই ছুটির মধ্যে যেতে বলেছিলেন তো, হ্যাঁ হ্যাঁ, আমি আছি। মানে আর রবিবার আমি দিন স্যার। তো একটা, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল স্টুডেন্টসদের একটা মিট হবে, তো সেইখানে আমি চাইছি যে একটা, আপনারা তো অনেকেই আছেন, আমরা যদি 17 তারিখে একটা মিটিং করতে চাই, মানে আসছে শুক্রবার, পরশু শুক্রবার, তার পরের শুক্রবার বিকেল বেলা, মোটামুটি ওই 5টা 5টা এরকম নাগাদ, 5টা 5:30 এরকম নাগাদ।
তো সেটা কি করা যেতে পারে? মানে এই মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে অফলাইন টিউশন স্টার্ট করব আমরা, সেই অফলাইন টিউশনের জন্য আমাদের টিচার চাই যারা পড়াতে আগ্রহী। মানে আপনারা কখনো এরকম ভাববেন না যে আপনারা শিখছেন বলে আপনারা পড়াতে পারবেন না। কারণ আমি তো ক্লাস 10 পাশ করেই ক্লাস 10 এর স্টুডেন্ট পড়াতে শুরু করেছিলাম। আর জ্যোতিষ শিক্ষা গুরু হিসেবে আমার প্রথাগত শিক্ষা হচ্ছে 6 মাস। লোকজন আমাকে বলতে বারণ করেছে যে আমি 6 মাস জ্যোতিষ শিখেছি, কিন্তু সত্যি সত্যি আমার জ্যোতিষ শিক্ষার বয়স হচ্ছে 6 মাস। তো তাতে যখন আমি মোটামুটি শিখিয়ে নিচ্ছি, আর অসভ্য লোকজনরা বলে যে ঋষিবাণীতে এখন প্রচুর ছেলেপুলে আছে, অন্যান্য জায়গার থেকে ঋষিবাণীতে ছাত্র সংখ্যা বেশি। এবার বাকি জায়গাতে তো ছাত্রই নেই। আমরা এরকমও দেখেছি কিছু জায়গাতে গিয়ে যে আমাদের স্টুডেন্টরা, মানে আমাদের কো লার্নাররা, তারা স্টেজ স্টেজ ভর্তি করে রেখেছে, স্টেজের মধ্যেও তাদের জায়গা হয়নি। মানে এত স্টুডেন্ট আমাদের গেছে একটা কনফারেন্সে যে আহ সেইখানে তাদের তো স্টেজের মধ্যে জায়গা হয়নি, তারা নিচটাও দখল করে নিয়েছে। আর সেই ইনস্টিটিউটের ছাত্রদেরকে যখন ডাকা হচ্ছে নাম লিখিয়ে যাওয়ার জন্য, যারা সার্টিফিকেট নেবে, তাদের কোনো পাত্তা নেই, তাদের সংখ্যা আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত 0। আর ঋষিবাণীতে যারা নতুন এসছেন তারা একটা জিনিস শুনে রাখতে পারবেন, শুনবেন আগেও, যে ঋষিবাণী হচ্ছে একমাত্র ইনস্টিটিউট যারা অন্যদেরকে ডাকে না কনফারেন্সে, শুধুমাত্র নিজেরাই কনফারেন্স করে। নিজেদের লোকজনদের নিয়ে একমাত্র ঋষিবাণী কনফারেন্স করে। বাকিরা সব একে ওকে তাকে ডেকে সংবর্ধনা জানিয়ে এই সেই নানান রকম কাণ্ড কারখানা চলে। তো আমাদের অত সামর্থ্য নেই যে আমরা বাকিদেরকে ডাকতে পারি। আমরা নিজেদেরকে নিয়েই কনফারেন্স করি, আর সেটা অন্যদের থেকে কোনো অংশে খারাপ হয় না। তো যাই হোক, যারা এসছেন কনফারেন্সে তারা জানেন এই আর কি। তো ঋষিবাণী আছে ঠিকই। আর আমি তো অল্পদিন শিখে যখন পড়াচ্ছি, তখন আপনারাও অল্পদিন শিখে পড়াবেন। আর একটা মজার জিনিস হচ্ছে, আমি যখন পড়াই, একদম সত্যি কথা বলছি, যেখানে আমার শিক্ষা শেষ হয়েছিল, মানে আমি যে ইনস্টিটিউটে পড়তাম, সেখানে আমার শিক্ষা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে আমি আপনাদের পড়ানো শুরু করি। 9 মাস, 9 মাস আর 4 মাস, 13 মাস। অ্যাকচুয়ালি ডিগ্রিটা হচ্ছে 6 মাসের, কিন্তু 13 মাস ক্লাস করতে হয়েছিল। 13 মাস ক্লাস করে আমি টোটাল একটি কুণ্ডলী দেখেছিলাম। এবং সেই কুণ্ডলীটি কোনো মানুষের নয়, সেই কুণ্ডলীটি হচ্ছে একটি হোরারি কুণ্ডলী, ওই দিনকার ওই মুহূর্তের একটি কুণ্ডলী। তো এই 13 মাস ক্লাস করে আমাদের যেটা শেখানো হয়েছিল, সেই শেখানোটা হচ্ছে আহ হরিহর মজুমদারের বই থেকে লাইন বাই লাইন ধরে টুকে দেওয়া নোট, সেইগুলো আমরা টুকতাম, খাতায় লিখতাম। তারপরে হরিহর মজুমদারের বই যখন পেলাম হাতে, তখন বুঝলাম যে এগুলো ওখান থেকে টোকা। এবং হরিহর মজুমদারের বই আমাদের কোনো বই কিনতে বারণ করা হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল বইতে কিছু নেই, এটা গুরুমুখী বিদ্যা, বাট বই হচ্ছে আসল গুরু। আপনারা বইপত্র কিনবেন, পড়বেন। তো যেখানে আমাদের শিক্ষাটা শেষ হয়েছিল, আমাদের এডুকেশন সেখান থেকে শুরু হয়, আপনারা সেখান থেকে শুরু করেছেন। তো সুতরাং আপনাদের পড়ানোর ক্ষেত্রে কোনো রকম অসুবিধা, কোনো রকম সমস্যা হবে বলে আমার মনে হয় না। তাই আপনারা যারা পড়াতে ভালোবাসেন, জ্যোতিষ আপনারা জানেন, যতটুকু জানেন ওটুকুই যথেষ্ট। আর যারা হচ্ছে গিয়ে পড়াতে ভালোবাসেন, তারা পড়াতে পারবেন। তো আমরা একটা মিটিং করতে চলেছি। মোটামুটি ডেটটা ফিক্স করেছি 17 তারিখ। 17ই তো বললাম। 17 তারিখ শুক্রবার। শুক্রবার দিন বিকেল 5টা, 5:30 এরকম টাইমে, ঘন্টা খানেকের মিটিং। চাটা খাবো আমরা, খেয়ে একটু মুখ দেখা দেখি হবে। কারোর কোনো প্রশ্ন টশ্ন থাকলে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। আর জায়গাটা হচ্ছে আমাদের ঋষিবাড়ির অফিস, আমি গ্রুপে অ্যাড্রেস দিয়ে দেবো। যাই হোক, তো এই মোটামুটি আমাদের গল্প হলো শেষ। আর কারোর কোনো প্রশ্ন থাকলে এবার বলুন। এক ম্যাডাম প্রশ্ন করছিলেন, আমি বুঝতে পারিনি কে। হ্যালো। স্যার আমি কি প্রশ্ন করব? হ্যাঁ, নিশ্চয়ই করবেন। স্যার এখন করব না ম্যাডাম করার পর তারপরে আমি করব? ম্যাডাম তো দেখতে পাচ্ছি না, ম্যাডাম আছেন?
স্যার প্রশ্ন না, একটা কথা বলছিলাম, অ্যাকচুয়ালি লাস্ট দিনকের ক্লাসটা করতে পারিনি তো, ওটা বোধহয় রেকর্ডিং এরও শুনলাম কিছু একটা প্রবলেম হয়েছিল। ওই তো ক্লাসটা কি হয়েছিল, রেকর্ডিং হয়েছে আর অফ হয়ে গেছে। আর বেসিক্যালি ক্লাসটা কিছু ছিল না, কারণ আমিই ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে আমি মৃতপ্রায় অবস্থায় ছিলাম। ঠিক আছে, ওটাই আর কি ভাবছিলাম যে কি হয়েছে সেজন্য। ঠিক আছে। মানে এরকম বহুবার হয়েছে, আমি প্যারাসিটামল খেয়ে ক্লাস করিয়েছি। ক্লাস অফ করা আমি পছন্দ করি না, কিন্তু সেদিনের ক্লাসটা সত্যি আমি একদম মৃতপ্রায় ছিলাম। মানে আমি বুঝতে পারছিলাম না আমি কোন দিকে আমার ব্রেন চলে যাচ্ছে। তাছাড়া এত অসুস্থ থাকলে ক্লাস অফ করিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, মানে আপনি তো পরে করিয়েই দেন সবকিছু। ভালো লাগে না, ক্লাস করাতে ভালো লাগে। যাই হোক। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? স্যার এবার তাহলে করবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবেন। স্যার আমি বলছি যে ভাব বিষয়টা আমি এখনো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না। যেমন আমি চলছি চলিত কুণ্ডলিতে, যেমন কোনো কোনো একটা লগ্নের ডিগ্রি আছে 26 ডিগ্রিতে। সাপোজ মকর রাশিতে শনি বসে আছে, সেটা ধরুন 28 ডিগ্রিতে। তাহলে সেখানে 2 ডিগ্রি ওভার হয়ে গেল, মানে সে পরবর্তী ঘরে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি আমরা ওই চলিত কুণ্ডলী ভাব চলিত কুণ্ডলী হিসেবে অ্যাসপেক্টে আমরা বিচার করব, নাকি এমনিতে শনিটা 7th হাউসে বসে আছে সেই হিসেবে বিচার করব? এটা ম্যাক্সিমাম গ্রহের বেলায় সেম হয়। আপনার ওই দিন ভিডিও দেখছিলাম, তো ভিডিওর মধ্যে আপনি দেখলাম, আমি আমি দেখলাম যে আপনি ওই মানে একটা শুধু প্ল্যানেটকে নিয়ে আপনি বিবাহটা জাজ করলেন, কিন্তু আরেকটা বিষয় দেখলাম যে আরেকটা গ্রহ আছে সেইটা ভাবচলিতে লগ্নে চলে আসছে। ওইটা দেখে আপনি মানে বিচারটা করলেন না। তো আমার মনে একটা ডাউট হলো যে ওই জিনিসটা কেন হলো, এই জিনিসটা কেন হলো না, এই জিনিসটা আমার মানে একটু চিন্তা করলাম আর কি। এই স্যার লাস্টের জায়গাটা একটু গুলিয়ে গেল। তার লাস্টে জ্বালাতে হচ্ছে যে মানে ওই দিন একটা মানে আপনার ভিডিও দেখছিলাম, ওইখানে দেখলাম যে মানে বললেন যে এর বিবাহ খারাপ, বিবাহটা খারাপ কারণ 7 ইয়েতে ভাবচক্রে সেটা চলে আসছে যে 6th হাউসে। 7 লর্ডটা 6th হাউসে চলে শিফট হচ্ছে, এটা বিবাহের জন্য যথেষ্ট খারাপ। কিন্তু আবার দেখলাম যে 2nd হাউসে যেমন জুপিটার বসেছিল, ওইটা আবার দেখলাম যে ভাবচলিতে সেটা দেখলাম যে লগ্নে চলে আসছে। তো ওইটার বেলা ওইখান থেকে আবার যদি অ্যাসপেক্ট ধরি তাহলে 7th হাউসে পড়ছে। তাহলে 7th হাউসে পড়লে ওইটা তো আবার ভালো হওয়ার কথা। ওই জিনিসটা আমার আমার একটু ডাউট হচ্ছিল আর কি। এই জন্য আমি ভাবচলিত সম্বন্ধে এখনো হয়তো বা আমি ক্লাস ঠিক মতো শুরু করিনি, বা এখনো অনেক কিছু ইয়ে করিনি, তবু মানে কোশ্চেনটা মানে আহ, জানতে চাচ্ছি আর কি, করলাম আর কি স্যার। আচ্ছা, তো ভাব কনসেপ্টটা হচ্ছে গিয়ে আমাদের তো রাশি থেকে রাশি হিসেব করা হয়। প্রত্যেকটা রাশির মাপ হচ্ছে গিয়ে 30 ডিগ্রি, একটা নির্দিষ্ট বিন্দু থেকে আর একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত। রাশিচক্রের এই স্পেসটা হচ্ছে কি ফিক্সড, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে মেষ রাশি, এইখান থেকে এই পর্যন্ত বৃষ রাশি। এবার মেষে বা বৃষতে বা কোথাও একটা আহ বিন্দুতে লগ্ন পড়লো, কোনো একটা জায়গাতে লগ্ন পড়লো। এবার সেই জায়গাটা থেকে তার ভাবের ক্যালকুলেশন শুরু হবে। তাহলে সেটা 0 ডিগ্রির কাছাকাছি হতে পারে, 5 ডিগ্রির কাছে হতে পারে, 10 ডিগ্রির কাছে হতে পারে, 15 ডিগ্রির কাছে হতে পারে। এবার সেই জায়গাটা হচ্ছে মুভিং, পরিবর্তনশীল। তাহলে এই যে পরিবর্তনশীল বিষয়টা, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করছে, তো এই মুভমেন্টটা যেটা হচ্ছে, সেই মুভমেন্টটার রেসপেক্টে ভাবটা পরিবর্তিত হবে। যেমন হচ্ছে গিয়ে আমি এই ঘরটার মধ্যে আছি, এবার এই ঘরটার মধ্যে বসে থাকা অবস্থায় আমার হাতটা এই দেওয়ালটা টাচ করতে পারে, আবার আমি যদি ওই কোণটায় যাই তাহলে আমার এই হাতটা এই দেওয়ালটা টাচ নাও করতে পারে। টাচ করা মানে হচ্ছে কি একটা প্রভাব আমি পাচ্ছি। তাহলে ভাব মানে হচ্ছে আমার কোনো একটা লগ্ন বা কোনো একটা বিশেষ দশম ভাব, একাদশ ভাব, তার যে ক্ষেত্র কোন জায়গা পর্যন্ত তার মধ্যে প্রভাব বিস্তৃত হবে। জেনারেলি আমরা যখন কাজকর্ম করি, প্রেডিকশন করি, তখন আমরা একটা ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন ফলো করি। ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন মানে প্রত্যেকটা ভাবকে আমরা 30 ডিগ্রি করে ভেবে নিই। প্রত্যেকটা ভাবকেই ধরে নিই 30 ডিগ্রি। যদিও ভাবগুলোর মান
সমান নয়, প্রত্যেকটা ভাব হচ্ছে আলাদা আলাদা। তো আলাদা আলাদা ভাবের মান হওয়ার কারণে আর আমরা ইকুয়াল ধরার কারণে ভাবচলিতের মান আর আমাদের ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশনের মান এই দুটো ডিফারেন্স হয়। তো আমি একটুখানি একটা কুণ্ডলিতে বুঝিয়ে দিই, তাহলে একটু সুবিধা হবে। আমি একটু শেয়ার করি একটা কুণ্ডলী। আই থিঙ্ক শেয়ার হয়েছে। আমার কম্পিউটারটা আসলে এত পুরনো যে এর চাকা ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। হ্যাঁ, স্যার এসএসডি লাগিয়ে নেন। এসএসডি লাগাবো না, এই কম্পিউটারটাকে বাতিল করবো, বাতিল করে এটা নতুন কিনবো। তাহলে তো আরো ভালো। হ্যাঁ। তো এই যে লগ্ন, লগ্নের ডিগ্রি হচ্ছে 5 ডিগ্রি 28 মিনিট। দেখুন 5 ডিগ্রি 28 মিনিট, তো আমি একটা অ্যাপ্রক্সিমেশন করে নিই, এটা 5 ডিগ্রি 6 ডিগ্রি। লগ্নটাকে 6 ডিগ্রি করে নিচ্ছি। তাহলে এবার এই 6 ডিগ্রি যে জায়গাটা, তার তার আশেপাশে 30 ডিগ্রি নিয়ে আমার হচ্ছে ভাবটা। ভাব মানে হচ্ছে সেই ক্ষেত্র যেখানে আমার উপরে প্রভাব পড়বে। তাহলে আমার জন্ম হচ্ছে গিয়ে, জন্ম লগ্ন হচ্ছে মেষের 6 ডিগ্রি। তাহলে আমার এর পরের যে ভাবটা, জন্ম ভাবের পরের ঘরটা, তার নাম হচ্ছে সম্পদ বা ধন স্থান বা দ্বিতীয় ভাব। তাহলে দ্বিতীয় ভাবটা হচ্ছে বৃষর 6 ডিগ্রি। তারপর এটা হচ্ছে তৃতীয়, সহজ, বিক্রম, ভাতৃ, ইত্যাদি ইত্যাদি। তো সেই ভাবটা হচ্ছে মিথুনের 6 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা ভাবগুলো ধরে ধরে এগোবো। তাহলে সবকটাই হচ্ছে কি ইকুয়াল। তাহলে কোন গ্রহ যদি 6 ডিগ্রির কাছে চলে আসে, তার প্রভাব আমার জীবনের ঘটনাগুলোর উপরে বাড়বে। কোন ঘটনার উপরে বাড়বে? যেমন যদি শুক্র, সে রয়েছে দশম ঘরে, দশম ঘরে 6 ডিগ্রির কাছাকাছি শুক্র রয়েছে 8 ডিগ্রিতে, তাহলে শুক্র আমার কর্মক্ষেত্রের উপরে বেশ প্রভাব বিস্তার করবে। শুক্রের ইম্প্যাক্টটা 10 নম্বর ঘরের উপরে বেশি পড়বে। তাহলে শুক্রের ইম্প্যাক্ট কিন্তু 5 নম্বর ঘরের উপরে বিরাট পড়ছে না, কারণ 5 নম্বর ঘরের সঙ্গে শুক্রের একটা দূরত্ব রয়েছে। আবার 6 ডিগ্রিতে লগ্ন রয়েছে, কেতুরও যে 7 ডিগ্রিতে, এই কেতুর ইম্প্যাক্ট সেটা কিন্তু আমার চতুর্থ ভাবের উপরে পড়ছে। চতুর্থ ভাবটা পড়েছে আমার কর্কট রাশি। তাহলে এই কর্কট রাশির উপরে কেতুর প্রভাবটা কিন্তু সরাসরি পড়েনি। আচ্ছা, এবার আমরা দেখব শনি আর চন্দ্র। আমার ভাবটা কোথা থেকে শুরু হচ্ছে? 6 ডিগ্রি থেকে। তাহলে 6 ডিগ্রি থেকে যত আস্তে আস্তে, আমি একটু ছবি এঁকে দেখাই। তাহলে 6 ডিগ্রি মোটামুটি এরকম জায়গাতে, এটা হচ্ছে 6 ডিগ্রি, এইটা হচ্ছে আমার ভাব। তাহলে যত আমি আস্তে আস্তে এইদিকে যাব, আমার ভাবটা বিস্তৃত হবে। আবার এইদিকে 15 ডিগ্রি এদিকে বিস্তৃত হবে, দুদিকে 15 ডিগ্রি 15 ডিগ্রি করে। তাহলে এবার এই 15 ডিগ্রি 15 ডিগ্রি করে হচ্ছে ভাবের বিস্তার। তাহলে প্রথম 15 ডিগ্রির হিসাবটা কোত্থেকে আসবে? চন্দ্রের, চন্দ্র নয় এখানে, এটা হচ্ছে 6 ডিগ্রি। তাহলে 15 আর 6 মানে এখানে 6, তার মানে এদিকে 21 ডিগ্রি পর্যন্ত। তাহলে এদিকে 21 ডিগ্রি পর্যন্ত এই ভাবটার সীমা থাকবে। তাহলে পরের ভাবটা শুরু হবে এখানে 21 ডিগ্রি থেকে, এখান থেকে আবার পরের ভাবটা চালু হয়ে যাবে, সেই ভাবটা আবার এদিকে কিছুটা চলবে 21 ডিগ্রি পর্যন্ত। তাহলে ভাবের হিসেবটা হচ্ছে 21 থেকে 21 পর্যন্ত, এদিকে 21 আর এদিকে 21। তাহলে যখন 21 ডিগ্রি পর্যন্ত হচ্ছে 4 নম্বর ভাব। 6 ডিগ্রিতে যেহেতু ভাবটা রয়েছে, তাহলে এটা 1 নম্বর ভাব, এটা 2 নম্বর ভাব, এটা 3 নম্বর ভাব। আপনারা রোমান হরফ ইউজ করবো, হ্যাঁ, যখন আমরা ভাব লিখবো তখন আমরা রোমান হরফ ইউজ করবো। তাহলে এটা 4 নম্বর ভাব, তারপর একটা 5 নম্বর ভাব। তাহলে 4 নম্বর ভাবটা কত অবধি? 4 নম্বর ভাবটা হচ্ছে কর্কট রাশির 21 ডিগ্রি অবধি।
তাহলে এবার শনিকে আমরা দেখছি কততে, 23 ডিগ্রিতে। তাহলে অ্যাকচুয়ালি শনি কিন্তু 4 নম্বর ভাবে নেই, শনি 5 নম্বর ভাবে ঢুকেছে। 5 নম্বর ভাবটা কোথায়? 5 নম্বর ভাবটা হচ্ছে সিংহ রাশির 6 ডিগ্রিতে। কিন্তু 5 নম্বর ভাবটা শুরু হয়েছে কোত্থেকে? শুরু হয়েছে কর্কট রাশির 21 ডিগ্রিতে। মানে কর্কটের 21 ডিগ্রি থেকে শুরু করে সিংহের 6 ডিগ্রি পর্যন্ত, সেটা হচ্ছে ভাবের পেছনের দিকটা। আর সিংহের 6 ডিগ্রি থেকে শুরু করে সিংহের 21 ডিগ্রি পর্যন্ত ভাবের সামনের দিকটা। আর মধ্যিখানে 6 ডিগ্রিতে ভাবের মূল বিন্দুটা। তাহলে ভাব আর ভাবের ক্ষেত্র, যেমন একটা জায়গায় ধূপকাঠি রয়েছে আর চতুর্দিকে ধূপকাঠির গন্ধ পাওয়া যাচ্ছে। দুইটা একটা মাঠের মধ্যে দুখানা ধূপকাঠি লাগানো রয়েছে। দুটো ধূপকাঠির মধ্যে একটা সীমানা বোঝা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে, যে ওইখানে হচ্ছে গিয়ে গোবরের গন্ধ আর এখানে জুঁই ফুলের গন্ধ। যে কতটা পর্যন্ত জুঁই ফুলের গন্ধ দেখতে পাওয়া যাবে সেইটা আমরা আস্তে আস্তে শুকতে শুকতে এগোবো। তারপরে একটা সময় কি হবে, জুঁই ফুলের গন্ধ কমে গোবরের গন্ধ শুরু হবে। তারপরে আস্তে আস্তে গোবরের গন্ধটা বাড়তে শুরু করবে, বাড়তে 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 গোবরের গায়ে গিয়ে ম্যাক্সিমাম হবে। তারপরে গোবর ক্রস করে তারপরে আবার গোবরের গন্ধ কমতে থাকবে। আবার জুঁই ফুলের ক্ষেত্রেও ঠিক একই রকম, গোবর থেকে যত জুঁই ফুলের দিকে আসবো গোবরের গন্ধ কমবে, জুঁই ফুলের গন্ধ বাড়বে। তো বাড়তে বাড়তে কি হবে, আমরা আস্তে আস্তে জুঁই ফুলের দিকে এগিয়ে আসবো, তখন আর গোবরের গন্ধ থাকবে না, শুধুই জুঁই ফুল। তারপর আবার জুঁই ফুলটাকে যখন অতিক্রম করবো, টপকে চলে যাব, আবার জুঁই ফুলের গন্ধ কমতে শুরু করবে। তাহলে এরকম ব্যাপার। এবার আমরা অনেক সময় কি করে ফেলি, আমাদের এই বিষয়টা ভাবচলিতর সঙ্গে ম্যাচ করে না। কিরকম? আমরা চন্দ্রকে দেখছি 18 ডিগ্রিতে আছে, আমাদের ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশনের সাইজটা হচ্ছে 21 ডিগ্রি। কিন্তু এখানে ভাবচলিত চক্রে চন্দ্র 18 ডিগ্রিতে থাকা সত্ত্বেও চলে গেছে কোথায়? সেটা হচ্ছে গিয়ে 5 নম্বর ভাবে। কিন্তু চন্দ্রর অ্যাকচুয়ালি 4 নম্বর ভাবেই থাকার কথা, যদি আমরা ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন ফলো করি। এবং হিসেবের জন্য আমরা জেনারেলি ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশনই ফলো করব। এবং ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন ফলো করে আপনারা দেখুন, আপনাদের রেজাল্ট ভালো পাবেন। আপনাদের কাছে যে সমস্ত মানুষরা আসবে, তারা বেটিং এর সলিউশন খুঁজতে আসবে না। আপনাদের কাছে যে মানুষগুলো আসবে, তারা জুয়াতে ঠিক কোন টাইমে দান দিলে পরে জিতবো সেটা জানতে আসবে না। তারা জানতে আসবে পরীক্ষাটা কেমন হবে, তারা জানতে আসবে চাকরিটা কবে হবে, তারা জানতে আসবে বিয়েটা কবে হবে, শরীরটা ভালো যাচ্ছে না আদৌ ভালো হবে কিনা। তো এইটা হচ্ছে গিয়ে তাদের ক্ষেত্রে প্রশ্ন নিয়ে আসবে। তো তার জন্য ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন আপনাদের ক্ষেত্রে বেস্ট। এবং এই টাইপের প্রেডিকশনের জন্য আপনাদের বার্থ টাইম নিয়েও বিরাট বেশি কিছু কাজ করতে হবে না। তারা যে বার্থ টাইম দেবে সেই বার্থ টাইম দিয়েই আপনারা কাজ করবেন। আমি এরপরে আপনাদের চার্ট অ্যানালাইসিস করা শেখাবো, যেখানে বার্থ টাইমই থাকবে না, মানে উইদাউট এনি বার্থ টাইম, শুধু ডেট অফ বার্থটা আপনারা জানবেন, জেনে আপনারা প্রেডিকশন করবেন। এবং সেই প্রেডিকশন গুলো ঈশ্বরের আশীর্বাদে মিলেও যাবে। তো এটা আমি আপনাদেরকে শেখাবো। আর একটা নতুন জিনিস শেখাবো, আমি নিজেই শিখেছি নতুন, সেটা হচ্ছে ডেইলি ইভেন্ট প্রেডিকশন, আগামীকাল কি হতে পারে। আর থার্ড হচ্ছে গিয়ে যেটা, সেটা আমি শিখছি এটা। আর থার্ড হচ্ছে আরেকটা, সেটা জেনারেলি আমি কাউকে শেখাই না, কিন্তু এখন মার্কেটের ডিমান্ড, সেটা হচ্ছে রাশিফল প্রেডিকশন। এটা আমরা ধীরে ধীরে শিখতে শুরু করি। এনিওয়ে, এইবার ঘটনাটা হচ্ছে, এই ভাবচলিত চক্রে আমাদের কিছু গড়বড় তৈরি হয়। আমাদের তাই জন্য ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশনটাকে আমি ফলো করি। এছাড়াও আরো ডিফারেন্ট হাউস ডিস্ট্রিবিউশন আছে। আপনারা যত শিখবেন, যত পড়বেন, আরো আপনাদের জ্ঞান বিবর্ধিত হবে, আপনারা আরো নিখুঁত চর্চা করতে পারবেন। আচ্ছা, যিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের কি উত্তরটা হ্যাঁ, গেল? থ্যাংক ইউ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। ওই ভাবচলিতে এই চন্দ্রটার বিষয়টা নিয়ে এখন ক্লিয়ার হলাম, থ্যাংক ইউ। তাহলে বাংলাদেশে গেলে আমরা ইলিশ মাছ পাচ্ছি? অবশ্যই স্যার, অবশ্যই, 100%, অবশ্যই, কেন পাচ্ছেন না? বেশ বেশ। স্যার বলছি দৃষ্টিটা কিরকম কাউন্ট করব বলুন তো? মানে এখানে ভাবচলিতে ধরুন বৃহস্পতিটা সেকেন্ড হাউসে আছে আর জন্মকুণ্ডলিতে বৃহস্পতি লগ্নে বসে আছে, তাহলে কোনটার দৃষ্টিটাকে পারফেক্ট হিসেবে ধরা হবে? আহ আপনি ভাবচলিত দৃষ্টি ধরবেন, ভাবচলিত নয়,
আপনি হচ্ছে কি ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশনে বৃহস্পতি যেভাবে পড়বে সেইভাবে আপনি করবেন। আপনি যখন কুণ্ডলীটা বানাবেন, চার্টটা বানাবেন, এটা আপনি করে ফেললেন। আমি একটু মুছি। আপনি বানাবার পরে যখন চার্টটা কমপ্লিট হয়ে গেল, ধরুন আপনি এখানে নক্ষত্র লিখলেন, 3 নম্বর নক্ষত্র। এবার এই বৃহস্পতির উপরে আপনি একটা অ্যারো দিয়ে দিন যে বৃহস্পতিটা এই ঘরে চলে গেছে। এটাতে আপনি বুঝতে পারবেন যে বৃহস্পতি ভাবে শিফট করেছে। শনিকে আপনি একটা অ্যারো দিয়ে দিন যে শনি এখানে ভাবে শিফট করেছে। মজার জিনিসটা হচ্ছে এখানে সবসময় ভাবে শিফটটা এদিকে হয়, মানে একই দিকে। এটা কিন্তু ব্যাকওয়ার্ড ডিরেকশনে হয় না। তাহলে এখানে 3টে গ্রহকে আমরা দেখতে পেলাম ভাবে শিফট করেছে। আর মঙ্গল গ্রহ সে ভাব সন্ধিতে রয়েছে, 21 ডিগ্রিতেই রয়েছে। তাহলে এই মঙ্গলের কিন্তু এই মানুষটার জীবনে ফলদান ক্ষমতা বড়ই কম। ফল যে দেবে, একটা যে গুড রেজাল্ট দেবে এই মানুষটার ক্ষেত্রে, তো এই মঙ্গল 8 নম্বর ভাব থেকে বেরিয়ে 9 নম্বর ঘরে চলে যাওয়ার চেষ্টা করছে। ফলে একটা মানুষের মধ্যে মঙ্গল, সক্ষেত্রী মঙ্গলের যে এনার্জি, সেই এনার্জিটা এর কোনো ভাবই নিতে পারেনি। মঙ্গলটা পাওয়ারফুল, কিন্তু মঙ্গলের থেকে যে শক্তিটা নেবে, ধরুন আপনার কাছে একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা শক্তিশালী, কিন্তু অস্ত্রটা নেওয়ার জন্য আপনার যে হাতটা ওই অস্ত্র পর্যন্ত পৌঁছবে, সে অবধি পৌঁছচ্ছে না, কারণ মঙ্গলটা ভাব সীমানায় পৌঁছে গেছে। আপনারা দেখবেন বিভিন্ন সিনেমাতে হিরো আর ভিলেনের মধ্যে যখন একদম একটা ফাইট এন্ড হচ্ছে, তখন একটা ছুরি দিয়ে দিল কেউ, তখন সেই ছুরির দিকে হিরোও ছুটেছে, ভিলেনও ছুটেছে, বা কোনো একটা পিস্তল দিয়ে দেওয়া হলো, তো হিরো ভিলেন দুজনেই সেই পিস্তলের দিকে ছুটেছে। এবার কে পাবে? তো এখানে মঙ্গলটা হচ্ছে এরকম, 8 নম্বর ভাবও তাকিয়ে আছে ভ্যাবলার মতো, 9 নম্বর ভাবও তাকিয়ে আছে ভ্যাবলার মতো। তো এবার এই ক্ষেত্রে মঙ্গল কিন্তু কোনো ভাবকেই ফল দিতে পারছে না প্রপার ওয়েতে। এনিওয়ে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে মঙ্গলকে কোন ভাবে আছে হিসেবে ধরবো। তাহলে এই ক্ষেত্রে মঙ্গল কোন ভাবকে গাইড করছে বা লিড করছে বা কোন ভাবের সামনে রয়েছে? তাহলে এই ক্ষেত্রে মঙ্গল রয়েছে 8 নম্বর ভাবের সামনে। সেই ক্ষেত্রে আপনারা মঙ্গলকে 8 নম্বর ঘরের মূল ফলদাতা গ্রহ হিসেবে ট্রিট করবেন। মোটামুটি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বলছি তাহলে স্যার এখানে চন্দ্রটা যে পঞ্চম হাউসে ঢুকেছে ভাবচলিত, এটা তাহলে তার ভুল দিয়েছে। এটা চলিত ভুল দেয়নি, চলিতের ক্যালকুলেশন আলাদা। আমি তো ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন করেছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে স্যার, এখানে বুঝতে লাগানো পেরেছি। আছে প্লেসিডিয়াস হাউস ডিস্ট্রিবিউশন। মানে এখানে যে ভাব ভাব ক্যালকুলেশন পদ্ধতি লাগানো আছে এই সফটওয়্যারে, সেটা হচ্ছে প্লেসিডিয়াস, মানে একমুখী ভাব। একমুখী ভাবটা আমি বুঝিয়ে দিই। ধরুন আমি এখানে বসে আছি, তাহলে আমি এদিকে হাত বাড়াতে পারছি, এদিকে হাত বাড়াতে পারছি, তাই তো? প্লেসিডিয়াস সিস্টেম বলছে না, তুমি তাকিয়ে আছো কোন দিকে? সামনে, তুমি শুধু সামনে দেখবে, তোমার ডায়া বায়া নয়, মানে তোমার সামনে পেছনে ব্যাপারটা নয়। তোমার দৃষ্টি, তোমার ক্ষেত্র হচ্ছে তোমার সামনে, তোমার যেখানে থেকে শুরু, তারপরে হচ্ছে তোমার 30 ডিগ্রি ক্ষেত্র। এবার 30 হোক, 29 হোক, 31 হোক, দ্যাট ইজ আলাদার ইস্যু। বাট এই যে ভাব ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে একদিকে। আর পরিফেরা, শ্রীপতি এরা বলে যে কি ভাব হচ্ছে 2 দিকে। ভাবের আগেও প্রভাব রয়েছে, ভাবের পরেও প্রভাব রয়েছে। মানে ধরুন এইখানটাতে আপনি একটা গ্রহ দেখলেন, লগ্ন হচ্ছে এইখানে 7 ডিগ্রিতে লগ্ন। তাহলে এইখানে যদি একটা গ্রহ চলে আসে, তাহলে তার প্রভাব লগ্নের উপরে থাকবে কি থাকবে না? তো পরিফেরাস বলছে একদম থাকবে না, সরি, প্লেসিডিয়াস বলছে একদম থাকবে না। প্লেসিডিয়াস বলছে ওখানে ওর কোনো অস্তিত্বই নেই, আগে বড়। আর পরিফেরাস বলছে না, ওর পেছনেও অস্তিত্ব আছে, কিন্তু পেছনের অস্তিত্বটা কম। এখানে যদি আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি একটা গ্রহের ক্ষমতা, পাওয়ার কিভাবে সামনে আর পেছনে বিস্তৃত হয়। গ্রহটা ধরুন এখানে রয়েছে বৃহস্পতি 29 ডিগ্রিতে, তাহলে এই জায়গাটাকে আমি ধরছি 29 ডিগ্রি। তাহলে এই জায়গাটাতে বৃহস্পতির পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এইবার বৃহস্পতির পাওয়ার বা দীপ্তাংশ, ধরুন আহ, এই পর্যন্ত বৃহস্পতির পাওয়ার রয়েছে এদিকে এদিকে, দুদিকে। তাহলে এবার এই পাওয়ারটা কিরকম থাকবে? বৃহস্পতি যদি মার্গী হয়, বৃহস্পতি যদি মার্গী হয়, তাহলে এরকম হয় বৃহস্পতির পাওয়ার। আর এদিকে হচ্ছে গিয়ে এরকম। বুঝতে পারলাম? আমি একটু বড় করে দেখাই।
একটা বড় গ্রাফ এঁকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন হোয়াইট বোর্ড শেয়ার হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা হচ্ছে এখানে বৃহস্পতি রয়েছে, এটা এখানে বৃহস্পতির পাওয়ার হচ্ছে ম্যাক্সিমাম। এবার বৃহস্পতির পাওয়ার এদিকে ধরে নিচ্ছি 15 ডিগ্রি, এদিকে 15 ডিগ্রি অব্দি আছে। অ্যাকচুয়ালি পুরো রাশি চক্রে গ্রহদের প্রভাব বিস্তৃত হয়। তাহলে এই দিকে যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, এদিকের পাওয়ারটা হচ্ছে এরকম, আর এর পেছন দিকের পাওয়ারটা হচ্ছে এরকম। মানে সামনের দিকে এর পাওয়ার যতটা বেশি, পেছন দিকের পাওয়ার সেরকম কিন্তু নয়, পেছন দিকের পাওয়ার ফল করে যাচ্ছে তাড়াতাড়ি। বোঝাতে পারলাম? এইটা এরকম আপনি বুঝতে পারবেন, যেটা হচ্ছে গ্রহদের ফলদান ক্ষমতা। তাহলে যদি এই দিকটাতে কারোর লগ্ন পড়ে, যদি কারোর এই দিকটাতে লগ্ন পড়ে, তাহলে সে কিন্তু অনেক পাওয়ারফুল। আর যদি কারোর এইখানটাতে লগ্ন পড়ে, তাহলে কিন্তু তার পাওয়ার অনেকটা কমে গেল। বৃহস্পতি লগ্নকে অতিক্রম করে বেরিয়ে গেছে। বোঝা গেল? আর বৃহস্পতি লগ্নের দিকে এগোচ্ছে, তখন কিন্তু ব্যাপারটা অনেক বেশি স্ট্রং হবে। বৃহস্পতি সামনের দিকটা বেশি, যে কোনো গ্রহেরই ফ্রন্ট প্রপোর্শনটা বেশি বড় হয়। তাহলে মোটামুটি পরিষ্কার হলো এই পার্টটা। আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, আমার একটা জিজ্ঞাসা ছিল যে হ্যাঁ, কোনো ঘরের অধিপতি যদি অন্য কোনো ঘরে বসে, আমি ধরি সাপোজ সপ্তম ঘরের অধিপতি অধিপতি যদি ষষ্ঠ ঘরে বসে বা এরকম ভাবে যে, তো তাহলে কি মানে তাহলে কি কিরকম ফল দেয়? বিপরীত ফল দেয় নাকি ভালো ফল দেয়? কোনো একটা ঘরের অধিপতি আর একটা ঘরে বসতেই পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখব যে একটা ঘরের অধিপতি আর একটা ক্ষেত্রে গিয়ে বসেছে। হ্যাঁ, সেই আমি সময় একটা ছবি দেখলাম, সপ্তম ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে বসে আছে। তো সেই ক্ষেত্রে ষষ্ঠ ঘরটা যেহেতু আমাদের শুভ ঘর নয়, হ্যাঁ। তার জন্য আমাদের সপ্তম ঘরটা দুর্বল হবে। সপ্তম ঘরের বলবত্তা এখানে কমবে। এবং ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিচার করি? ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করি রোগ, ব্যাধি, কষ্ট, মৃত্যু নয়, কষ্ট, পরিশ্রম, আইনি সমস্যা, জীবনের জটিলতা ইত্যাদি। হুম। তাহলে যখন আমরা হুম। সপ্তমপতি ষষ্ঠে আসবে, তখন তার সঙ্গে আমাদের, মানে আমাদের বউয়ের সঙ্গে আমাদের আইনি সমস্যা বাড়বে। আমাদের স্ত্রী, তিনি আমাদের জীবনকে কিছু জটিলতা এনে দিতে পারেন, তিনি আমাদের জীবনে কিছু অশান্তিও নিয়ে আসতে পারেন। আচ্ছা। স্ত্রী আসবার পরে আমাদের সমস্যা সৃষ্টি হতে পারে। এই সমস্ত বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের জীবনে আসতে পারে। আচ্ছা, আর যদি কোনো ঘরে রবি আর চন্দ্র একসাথে থাকে তাহলে কে কাকে ডমিনেট করে? রবি আর চন্দ্র একসঙ্গে থাকা মানে হচ্ছে ওইটা অমাবস্যাতে জাতকের জন্ম হয়েছে, অবশ্যই চন্দ্রকে রবি ডমিনেট করবে ও, চন্দ্রকে রবি ডমিনেট। সবসময়। কারণ চন্দ্রের সেই ক্ষমতাই নেই রবির ওপর দিয়ে যাবে। এবার হ্যাঁ। ডমিনেট করলে কি হবে সেটা হচ্ছে প্রশ্ন। এই ধরনের মানুষদের অনেক টাফ মেন্টালিটি দেখতে পাওয়া যায়। বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই মানুষগুলো এমন এমন কাজ করতে পারে, সাধারণ মানুষ যে কাজ তাদের পক্ষে সম্ভব নয়। অনেক স্ট্রিক্ট ডিসিশন, অনেক কঠিন সিদ্ধান্ত এরা নিতে পারে।
যে সিদ্ধান্ত নিতে গিয়ে সাধারণ মানুষের কান্নাকাটি লেগে যাবে। যেমন একজন মানুষ খুন করতে পারছে কিনা, তো এই মানুষগুলো খুন করতে পারে, খুন করার ক্ষমতা এদের আছে, প্রয়োজনে এরা সেই ধরনের হিংস্র কাজ করতে পারে। ও আচ্ছা। কারণ এদের মনের মধ্যে যে সফটনেস, চন্দ্র যে স্নিগ্ধতা নিয়ে আসবে, সেই স্নিগ্ধতা হারিয়েছে। এদের মধ্যে পূর্ণিমার যে আলো, সেই আলো, এদের জন্মকালে কিন্তু চাঁদে কোনো আলো নেই, সূর্যে চাপা পড়ে গেছে। তো হুম। এই যে এদের আলো চাপা পড়ে গেল, তো সেই ক্ষেত্রে এদের চিন্তা ভাবনা এগুলো অনেক বেশি কঠিন হয়ে যাবে। মানে নর্মাল মানুষের থেকে একটু অন্যরকম হয়। এদের অমাবস্যায় জন্ম মানুষরা একটু, এদের মধ্যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা একটু বেশি থাকে। বেশি থাকে। এরা অনেক সময় সাধু হতে পারে। এদের মধ্যে একা থাকবার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায়। ইগো প্রবলেম এদের অনেকের থেকে অনেক বেশি হয়। হুম। আপনাদের চেনাশোনায় স্যার কেউ ডিপ্রেশন আছে? থেকে আর পূর্ণিমাতে জন্মালে কি হবে, এটা উল্টো হয়ে যাবে? তারা অনেক বেশি সফট হবে। ইগো স্যার প্রবলেম, আছে এমন একটা উদাহরণ। ইগো প্রবলেম তাদের ক্ষেত্রেও থাকবে। ইগো, হ্যাঁ। আচ্ছা, আমি কথা বলাকালীন তার মাঝখানে ঢুকতে বারণ করেছি কিন্তু একবার। তো সরি স্যার। হ্যাঁ, তো ইগো প্রবলেম তাদের ক্ষেত্রেও থাকবে, কিন্তু সেই মানুষগুলোর মধ্যে সফটনেস থাকবে। চন্দ্র তাদের ক্ষেত্রে পূর্ণ বলবান, তাদের মধ্যে হিলিং পাওয়ার থাকবে, তাদের মধ্যে মনন ক্ষমতা সেটা অনেক বেশি থাকবে। তারা অনেক সফট মেন্টালিটির হবে। তারা মানুষকে কনভিন্স করতে পারবে, তারা মানুষকে হিপনোটাইজ করতে পারবে, তারা মানুষকে হিল করতে পারবে। তাদের মধ্যে অতিরিক্ত পরিশ্রম থেকে দূরে থাকার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। তারা বিলাসিতা পছন্দ করবে। তারা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটু রোমান্টিক হওয়া পছন্দ করবে। যে কোনো জায়গা বা যে কোনো ক্ষেত্রে তারা নিজেদেরকে মানিয়ে নেওয়া, নিজেদের একটা জায়গা তৈরি করা, মানুষের সঙ্গে পরিচয় সৃষ্টি করা, এইগুলো তারা করবে। নেতৃত্ব দেওয়ার পরিবর্তে তাদের সবার মধ্যে মিলেমিশে থাকা, এইটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আহ, তাহলে কি যারা অমাবস্যায় জন্মায় বা রবিচন্দ্রের যোগ যাদের থাকে তারা রোমান্টিক হয় না? খুব কম রোমান্টিক হয় তারা। এবার রোমান্টিকতার আরো অন্য গ্রহ রয়েছে, ও, সেই গ্রহকে আমরা দেখতে পাচ্ছি না, সেটা আমরা আলাদা আসবো। কিন্তু এই মানুষগুলোর মধ্যে, এদের মধ্যে রবির যে গুণ, সেইটা চলে আসে। এবং রবির গুণের মধ্যে প্রথম যেটা আসছে, সেটা হচ্ছে রবির মধ্যে সেই ক্ষমতা রয়েছে, যে ক্ষমতাতে আমরা রবির কাছে পৌঁছতে পারি না। রবিকে ও, আমরা স্পর্শ করতে পারি না, রবির দিকে আমরা দেখতে পারি না, রবির দিকে আমরা চিন্তা ভাবনা করতে পারি না, এগোতে পারি না, ভাবতে পারি না। এইগুলো হচ্ছে গিয়ে রবির কোয়ালিটি। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে এই মানুষগুলোর মধ্যে পরিবারের প্রতি ভালোবাসা, আবেগ, এগুলো অনেক কম থাকে। হুম, এবং এরা হচ্ছে গিয়ে বাস্তবকে বোঝে। এরা, এদের দায়িত্ব অনেক বেশি। মানে এদের মধ্যে একদম পরিষ্কার বলবো যে ফ্যামিলি ইমোশনস এগুলো নিয়ে এদের চিন্তা ভাবনা অনেক কম, বরঞ্চ এরা অনেক বড় কাজ করবার মেন্টালিটি নিয়ে জীবনে এগোয়। আচ্ছা, এবার আমি আজকে আমার সিলেবাসের দিকে একটুখানি এগোবো। তো আপনাদের আজ এর খাতাপত্র বার করতে হবে। খাতাপত্র নাও বার করতে পারেন, বাট বার করলে ভালো হবে। আচ্ছা, আহ আপনারা বার করেছেন বলবো। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রহের রেমিডি সম্পর্কে আমরা শিখবো, যেটা হচ্ছে ভেদিক রেমিডি, যার মধ্যে রয়েছে মন্ত্র, যার মধ্যে রয়েছে গায়ত্রী, যার মধ্যে রয়েছে বীজ, যার মধ্যে রয়েছে তান্ত্রিক মন্ত্র। তো আপনাদের একটু লিখে নিতে হবে। আমি ফটো তুলে দিতে পারতাম, কিন্তু ফটো তুলে দেওয়াটা ঠিক হবে না। আপনারা একটু লিখে নিন। শুরু করি।
বলবো? হুম। প্রথমে হচ্ছে রবি। রবির জন্য আমরা যে ব্রত করব, সেই ব্রতটা আমরা করব 30টা রবিবার। 30টা রোববার যদি পসিবল না হয়, সেই ক্ষেত্রে 12টা রবিবার আমরা ব্রত পাঠ করব, ব্রত পালন করব। কি করতে হবে? মন্ত্রটা লিখুন, ওম রিং, না, ওম, ওম লিখেছেন? ওম, ওম রাং, হয় রফলা আকার অনুস্বার, ওম রাং, হয় রফলা আকার অনুস্বার। ওম রাং, মাইক্রোফোন অফ, মিউট করুন। ওম রাং রিং রোং, হয় রফলা ঔকার অনুস্বর, স্ব দন্তেশ্বর বিসর্গ, সূর্যায় নমঃ। তাহলে আমি পড়ি, ওম রাং রিং রোং স্ব সূর্যায় নমঃ। যখন আমরা পড়বো তখন কিরকম উচ্চারণ হবে? ওম রাং রিং রোং স্ব সূর্যায় নমঃ। আমাদের পড়াটা এরকম হবে। এই জপ কটা করতে হবে? এই জপ হচ্ছে গিয়ে একমালা। একমালা মানে হচ্ছে 108 বার। 5 মালা মানে হচ্ছে 108 বার ইন্টু 5 মালা, অথবা 12 মালা করা যেতে পারে। শত্রু বিনাশের জন্য যদি কেউ এটা করেন, তাহলে তিনি করবেন 3 মালা। তাহলে কত মালা বললাম? 1 মালা, 5 মালা, 12 মালা। শত্রু বিনাশের জন্য হলে 3 মালা। এই জপ সম্পূর্ণ হওয়ার পরে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে হবে। অর্ঘ্য কি জিনিস? অর্ঘ্য মানে হচ্ছে, আমাদের একটা শঙ্খ পাওয়া যায়, তার নাম হচ্ছে পানি শঙ্খ বা জল শঙ্খ। সেই শঙ্খের মধ্যে জল, রক্ত চন্দন, অক্ষত মানে অক্ষত, অক্ষত মানে আপনারা নিশ্চয়ই জানেন আতপ চাল, লাল পুষ্প মানে হচ্ছে জপা, এবং দুর্বা। তাহলে আমাদের ওই সাদা জল শঙ্খ বা পানি শঙ্খের মধ্যে জল, রক্ত চন্দন, আতপ চাল, লাল ফুল এবং দুর্বা, এইগুলো দিয়ে আমরা সূর্যদেবের উদ্দেশ্যে ওম সূর্যায় নমঃ মন্ত্রে সমর্পণ করব। এরপরে ওই দিনগুলোতে আমরা ভেজ খাবো এবং যতটা সম্ভব সাত্ত্বিক খাদ্য গ্রহণ করব। তাহলে এইটা হচ্ছে গিয়ে সূর্যদেবের ব্রত। এবং ব্রত শেষে আমরা যত মালা জপ করে ব্রত পাঠ করেছি, সেই সংখ্যক রক্ত বস্ত্র দান করে দেব। রক্ত বস্ত্র মানে হচ্ছে লাল কাপড়। লাল কাপড় লোকজনকে আমরা দান করে দেবো। তো আমাদেরকে দান করবেন, আমরা লাল কাপড় পরতে ভালোবাসি। এরপরে হচ্ছে সূর্য গায়ত্রী। গায়ত্রী গুলো সব একই রকম। সূর্য গায়ত্রীটা আপনারা একটু লিখে নেবেন। আদিত্যায় বিদ্মহে, আদিত্যায় বিদ্মহে প্রভাকরায় ধীমহি তন্নো সূর্য প্রচোদয়াৎ। তাহলে আদিত্যায় বিদ্মহে প্রভাকরায় ধীমহি তন্নো সূর্য প্রচোদয়াৎ। আরেকবার বলি, আদিত্যায় বিদ্মহে প্রভাকরায় ধীমহি তন্নো সূর্য প্রচোদয়াৎ।
পরিষ্কার? স্যার আরেকটু বলেন না ইয়ে রবির গায়ত্রী মন্ত্রটা। আদিত্যায় বিদ্মহে প্রভাকরায় ধীমহি তন্নো সূর্য প্রচোদয়াৎ। হয়েছে? এরপর হচ্ছে একাক্ষরী মন্ত্র। একাক্ষরী মন্ত্র হচ্ছে ওম, ওম ঘৃণী, ওম ঘৃণী মানে মূর্ধন্য ন, সূর্যায় নমঃ। আমি যখন নমঃ বলবো তখন বুঝবেন নমর তলায় বিসর্গ আছে, নমঃ। এই নমঃ, বুঝতে পারছেন একটা হ আসছে, নমঃ মানে বিসর্গটা দিলে পরে যেটা হয় নমঃ, নমঃ মানে একটা হ আসছে, তো সেটাকে আমরা পড়বো ওম গৃণী সূর্যায় নমঃ। পরের মন্ত্র হচ্ছে তান্ত্রিক মন্ত্র, ওম রাং, হয়ের ফলা আকার অনুস্বার, ওম রাং। রাং মানে হচ্ছে আপনারা যখন পড়বেন ওম রাং, ওম রাং রিং, হয়ের ফলা দীর্ঘী অনুস্বার, রং হয়ের ফলা ঔকার অনুস্বার, ওম রাং রিং রং, রং স, দন্তেশ্বয় বিসর্গ, ওম রাং রিং রং স সূর্যায় নমঃ। স্যার একাক্ষরী মন্ত্রটা আরেকবার বলুন না। ওম ঘৃণী সূর্যায় নমঃ। হয়েছে? এবার আমরা চলে আসবো বীজ মন্ত্রে। বীজ মন্ত্র হচ্ছে ওম রিং রৌম, হয়ের ফলা ঔকার অনুস্বার, হয়ের ফলা ঔকার অনুস্বার, রিং রৌম সূর্যায় মানে সূর্যায় নমঃ। বীজ মন্ত্র হচ্ছে ওম রিং রৌম সূর্যায় নমঃ। সূর্যায় বললে কিন্তু পরে হবে না, কাজ হবে না, বলতে হবে সূর্যায় নমঃ। সু, সু নয়, সু হচ্ছে তালব্য শ চলে আসবে, সু বললে হবে না, বলতে সূর্যায়, সূর্যায় নয় সূর্যায়, সূর্যায় নমঃ। বীজ মন্ত্রের জপ সংখ্যা হচ্ছে 7000, মানে আপনাকে 7000 জপ করতে হবে। এরকম নয় যে একদিনে, আপনাকে শুরু করলে 7000 জপ কমপ্লিট করে ফেলতে হবে। এবার হচ্ছে দান সামগ্রী। দান সামগ্রী একটু খরচ আছে। প্রথমে হচ্ছে মানিক, মানিক মানে রুবি, সোনা, তামা,
গেহু মানে তো গম নাকি? গম, গুড়, ঘি, কেশর, মুগ, লাল গরু, লাল বস্ত্র, তারপরে হচ্ছে লাল চন্দন। গুড় অব্দি ঠিক আছে, গরু টরু দান করতে খরচা আছে। হয়েছে? আগে যাই। এরপরে হচ্ছে চন্দ্র। চন্দ্রের ক্ষেত্রে 54 সোমবার অথবা 10 সোমবার আমরা ব্রত পাঠ করব। 10 সোমবার অথবা 54 সোমবার আমরা ব্রত পাঠ করব, মানে প্রায় 2.5 মাস অথবা 1 বছর। স্নান করে সাদা বস্ত্র পালন করব। আরেকটা দিনে আমরা চন্দ্রের ব্রত করতে পারি, সেটা হলো শুক্ল অষ্টমীর দিনে আমরা চন্দ্রের ব্রত স্টার্ট করতে পারি, পূর্ণিমার দিনে আমরা চন্দ্রের ব্রত স্টার্ট করতে পারি। ব্রতের মন্ত্র হচ্ছে ওং শ্রাং, তালেবস্বয় রফলা আকার অনুস্বর, তালেবস্বয় রফলা আকার অনুস্বর। ওং শ্রাং শ্রিং শ্রৌং স্বাহা। তাহলে ওং শ্রাং শ্রিং, তালেবস্বয় রফলা দীর্ঘী অনুস্বর, শ্রৌং, তালেবস্বয় রফলা ঔকার অনুস্বর, স্বাহ, দন্তেশ্বয় বিসর্গ। এটা কিন্তু স্বাহা নয়, স্বাহ আর স্বাহা এই দুটো আলাদা। আমরা যখন যজ্ঞে ঘি দেই তখন আমরা কিন্তু উচ্চারণ করব স্বাহা। আপনারা যখন পুজো করবেন তখন যজ্ঞে যখন ঘি দেবেন তখন উচ্চারণ হবে স্বাহা। আর যখন আপনারা আহ এটাই কি বলে, এই ধরনের মন্ত্র পাঠ করবেন, দেখবেন সূর্য গায়ত্রীর ক্ষেত্রেও আমাদের ছিল স, এটা কিন্তু স, এটা হচ্ছে সহ। তাহলে ওম শ্রাং শ্রীম শ্রৌং স্বাহ চন্দ্রমসে নমঃ। তাহলে স, চন্দ্র, মসে, ম দন্তেশ্বয় একার, চন্দ্রমসে নমঃ। তাহলে এইভাবে আমরা পাঠ করব চন্দ্রমসে নমঃ। স্যার টাইম কিছু আছে, ফার্স্ট টাইম মর্নিং বা টাইম সময়? সকাল সকাল, বেটার সকাল। চন্দ্রের ব্রত আপনারা সকালেও এই পাঠ, ব্রত পাঠ যেটা বা মন্ত্র পাঠ যেটা, এটা করতে পারেন। আর জপ হচ্ছে 5, 7, 11 মালা, বশীকরণের জন্য 3 মালা। এবার বশীকরণ হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু বশীকরণের জন্য আপনি 3 মালা জপ করুন।
তারপরে এর সঙ্গে খাওয়া দাওয়ার যে বিষয় রয়েছে, সেখানে হচ্ছে গিয়ে নুন ছাড়া দই, দুধ, ভাত খাওয়া যাবে, চিনি, চিনি, ঘি, এই সমস্ত থেকে তৈরি আহ যে সমস্ত জিনিসপত্র চিনি ঘি মিশিয়ে, সেগুলো খাওয়া যাবে। মূলত চন্দ্রের ব্রত আমরা কখন করব? সন্তান প্রাপ্তি, ইষ্ট সিদ্ধি, মানসিক শান্তি, তৃপ্তি লাভ, এইসবের জন্য আমরা চন্দ্রের ব্রত পাঠ করব। এছাড়াও ব্রত কথা আছে, সেই ব্রত কথা আমরা পাঠ করতে পারি, সেটাও করা যেতে পারে। এরপরে আমাদের চন্দ্র, গায়ত্রী, ওম অমৃতাঙ্গায়, ওম অমৃতাঙ্গায় বিদ্মহে, মানে অমৃত অঙ্গ যার, ওম অমৃতাঙ্গায় বিদ্মহে কল রূপায় ধীমহি, ওম অমৃতাঙ্গায় বিদ্মহে কল রূপায় ধীমহি। কল মানে চাপা কল, জলের কল, এই কল। কল রূপায় ধীমহি তন্নো সোমঃ, তন্নো, তন্নো সোমঃ প্রচোদয়াৎ, তন্নো সোমঃ প্রচোদয়াৎ। স্যার একটা কথা জিজ্ঞেস করবো স্যার? হুম। স্যার এটা এই মন্ত্রতে কি বশীকরণ হয় স্যার? আমি কি করে জানবো? না, কি বলছেন স্যার? আপনি জানবেন না, আমি জিজ্ঞেস করছি। এটা করা খুবই খারাপ জিনিস, করা উচিত না, তা আমি জিজ্ঞেস করছি এমনি নলেজের জন্য। এগুলো বশীকরণ মন্ত্র নয়। তো আমাদের একটু পরে একটু দেবেন যখন সময় হবে এরকম টাইপের। আচ্ছা, ওর কাছে লেখা আছে, আমি দিয়ে দেবো। আচ্ছা, ঠিক। একটু ক্যাশপাতি নেব, নিয়ে তারপরে দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি যাবো আপনার কাজের মধ্যে, দরকার আছে, আমি আচ্ছা, কথা বলবো। এবার হচ্ছে একাক্ষরী মন্ত্র। এবার হচ্ছে একাক্ষরী মন্ত্র বা একাক্ষরী মন্ত্র। হয়েছে? ওম সৌ সোমায় নমঃ। তান্ত্রিক মন্ত্র আমরা ইতিমধ্যেই ব্রতে লিখে ফেলেছি। ওম শ্রাং শ্রিং শ্রৌং স্বঃ চন্দ্রমসে নমঃ।
এটা আমরা ইতিমধ্যেই ব্রততে লিখে নিয়েছি। এরপরে হচ্ছে বীজ মন্ত্র। ওং ওইং, ওং ওইং। ওইংটা হচ্ছে গুরু বীজ। গুরু বীজ মানে হলো যে গুরুকে ডাকার জন্য আপনি ওইং 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 করে ডাকতে পারেন। আপনার যিনি গুরু রয়েছেন তাকে এনার্জাইজ করবার জন্য, ধরুন আপনার গুরুকে সুস্থ করে তোলবার জন্য আপনারা ওইং মন্ত্রে জপ করতে পারেন। ওং ওইং ক্লিং। কয় লফলা, কয় লফলা দীর্ঘী অনুস্বার। ওং ওইং ক্লিং সোমায় নমঃ। ওং ওইং ক্লিং সোমায় নমঃ। মানে আমার থেকে বেটার উচ্চারণ আপনারা করবেন, কিন্তু উচ্চারণটা এই টাইপের হবে। ওং ওইং ক্লিং সোমায় নমঃ। স্যার এটা কয় রফলা ক্রিং। ক্লিম ক্লিম ক্লি ক্লি ক্লিক ক্লিক করি, আমরা ক্লিক করি মোবাইলে, একটু ক্লিক করে দিতে আচ্ছা হবে। কয় ল। হুম। এবার লেখাটা হচ্ছে ক্লিং, উচ্চারণ হচ্ছে ক্লিম। ক্লিম, ক্লিং নয়, ক্লিং ক্লিং এটা নয়, ক্লিম। মানে ক্লি বলে আমি থেমে যাচ্ছি, ক্লিম ভাইব্রেশন চলবে। ওম যে ভাইব্রেশন শেষ হবে, ক্লিম সেই ভাইব্রেশনে চলবে। ঠিক আছে? আচ্ছা স্যার, স্যার হ্যাঁ স্যার। বলছিলাম কি ওং ওইং ওইং স্পেলিংটা কেমন হবে? একার, একারের পর একা। উইকার। আচ্ছা আচ্ছা। ঐকারের মাথায় একটা চন্দ্রবিন্দু। ওইং। এটা কি গুরু সুস্থতার জন্য? এটা হচ্ছে গুরু বীজ। যে কোনো মন্ত্র, যে কোনো পুজো, যে কোনো কিছু আমরা যখন পাঠ করব তখন তার আগে গুরু প্রণাম, এটা হচ্ছে গুরু, পরম গুরু, আচ্ছা পরমেষ্ঠি গুরু, পরাপর গুরু ইত্যাদি ইত্যাদি, এবং সারা পৃথিবীর আরো যত গুরু আছে সবাইকে প্রণাম করতে হয়। মানে এটা গুরু পূজা করতে হয় যে কোনো পূজার অগ্রে। গুরু পূজা না করলে কোনো পূজা কমপ্লিট হয় না। তাই গুরু পুজো আপনাদেরকে করতেই হবে। চান না চান, গুরু ভালো হোক খারাপ হোক, গুরুকে 2 পয়সা দিতেই হবে আপনাকে। দুবার গুরুর জন্য চাল জল দিতেই হবে, কিছু করার নেই। বুঝতে পারলাম? তাহলে এইটা হচ্ছে আমাদের চন্দ্রের বীজমন্ত্র। জপ সংখ্যা হচ্ছে 11,000। এবার আমাদের যে দান করতে হবে সেইটা, দানের মধ্যে রয়েছে মতি মানে মুক্তো, রজত মানে হিরে রূপো, সোনা, চাল, মিশ্রি, দই, শ্বেত পুষ্প, শঙ্খ, কর্পূর, সাদা পুরুষ গরু মানে সাদা রঙের ষাঁড় গরু। এটা একটু খরচ। কি স্যার? বুঝলাম না। সাদা রঙের ষাঁড়, ষাঁড় গরু, এড়ে গরু মানে ছেলে গরু। এটা একটু খরচ সাপেক্ষ হয়ে যাবে। শ্বেত বস্ত্র, আর হচ্ছে শ্বেত চন্দন।
স্যার এই একাক্ষরী মন্ত্রটা বলতে কি বলছে, কি বোঝায়? একাক্ষরী মন্ত্র মানে একটা অক্ষর এখানে হচ্ছে কি মুখ্যত্ব প্রাপ্ত হয়, সেটা হচ্ছে ওম সৌম। ওম সৌম সোমায় নমঃ। এই যে সৌম অক্ষরটা, এটাই হচ্ছে মুখ্য অক্ষর, এবং এই অক্ষরটা এখানে প্রাধান্য পায় চন্দ্রের জন্য এই অক্ষরটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আজকে আমাদের মোটামুটি হাফ দীক্ষাই হয়ে গেল। এর আগে আপনারা কেউ এই ধরনের মন্ত্র নিয়ে চর্চা করেছিলেন? হ্যাঁ না স্যার, স্যার। করিনি স্যার। তো তাহলে আজকে স্যার আর একটা কোশ্চেন, লোড দেওয়া হবে না। হ্যাঁ, বলুন বলুন। স্যার বলছি এই যে দানের ব্যাপারটা বলেন, দানটা কি কাউকে করতে হবে না? হ্যাঁ একটু হ্যাঁ, ডিটেলসে যে একটু বলেন। চন্দ্রের প্রতিকার করবে তাকে দান করতে হবে, মানে চন্দ্রের উন্নতির জন্য দান করতে হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শুনি। বলছি স্যার, এটা কি যাদের চন্দ্র খারাপ আছে তাদের জন্য এগুলো করতে হবে? হ্যাঁ, তারা এই দানটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? তো বাকিগুলোই পরের দিনকে লেখাবো। পরের দিনকে আমাদের একটু দ্রুত লিখতে হবে, কারণ পরের দিনকে আমরা পঞ্চাঙ্গ শুরু করব। স্যার জ্যোতিষ একটা মানে কথা বলবো। পঞ্চাঙ্গ, ও পঞ্চাঙ্গ ছাড়া, পঞ্জিকা ছাড়া জ্যোতিষ হতে পারে না। পঞ্চাঙ্গ আপনাদেরকে জানতে হবে। পঞ্চাঙ্গ মানে হচ্ছে পঞ্চ অঙ্গ: বার, তিথি, করণ, নক্ষত্র, যোগ। এই হচ্ছে পাঁচটা অঙ্গ, এগুলো আপনাদেরকে শিখতে হবে। এবং পরের দিনকে আমরা এই মন্ত্র বাকিগুলো কমপ্লিট করব। শুধু রাহু কেতু আমরা বাদ রাখবো, রাহু কেতু তার পরের দিন দেবো, কারণ যেদিনকে আমি বৃহস্পতির মন্ত্র দেবো সেদিনকে আমি রাহুর মন্ত্র একসাথে দেবো না। তো বাকিগুলোকে আমি পরের দিন দেব। মঙ্গল, বুধ, যেগুলো হচ্ছে গিয়ে প্রভাযুক্ত গ্রহ তাদেরকে আজকে আমি আপনাদেরকে বললাম। এরপরে যেগুলো মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, এই পাঁচটা পরের দিন দিয়ে দেবো। আর স্যার একটা কথা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার, সূর্যের মন্ত্রগুলো কি সূর্য উদয় কালেই করতে হয় না সারাদিন যখন খুশি করা যায়? সকালে করাটাই বেটার। মানে ঠিক সূর্য উঠতে এরকম সময় শুদ্ধ বস্ত্রে? একদম একদম একদম। এবার স্যার একটা আপনি আর প্রশ্ন যদি ছিল। যদি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনি চান, তাহলে আমি বস্ত্র টস্ত্রের অত ধার ধারি না, নিয়ম কানুনের আমি অত মানিও না। আমি হচ্ছে কি শব্দগুলোকে প্রাধান্য দিতে পছন্দ করি, যে এই বস্ত্র লাগবে, এই দিক লাগবে, ওই সময় মানি না। হ্যাঁ, আমি দেখেছি তাতে ক্ষতি হোক লাভ হোক, আমি আছি আর কি বেঁচে এখনো পর্যন্ত। তো ঘটনাটা হচ্ছে ও, এটা যে কিন্তু আমরা করি। সব দিকে ঈশ্বর রয়েছেন, সর্বক্ষেত্রে তিনি বিরাজমান, এবং সর্বদিকেই তার প্রভা রয়েছে। এইটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে গিয়ে আমাদের শরীরের যে অন্তরাত্মা, তাকে পরিষ্কার করা প্রয়োজন। হ্যাঁ, স্নান করলে পরে শরীর অবশ্যই শুদ্ধ হয়, শরীরটা পরিষ্কার ফ্রেশ লাগে, তখন জব, চ্যান্টিং এগুলো অবশ্যই করাটা অনেক ভালো, এবং এনার্জি লেভেলটা অনেক বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে প্রয়োজন বোধে স্নান করা যেতেও পারে, নাও যেতে পারে, ওটা ডিপেন্ড করবে যে জব করছে তার উপরে। কিন্তু কিন্তু স্যার এখন তো সূর্যোদয় 5টা কততে হয়ে যাচ্ছে, তো হবে, মানে সমস্যা 5টা কিছু বড়। আচ্ছা স্যার স্যার, একটা কথা ছিল। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার, বলছিলাম যে এতগুলো মন্ত্র যে বললেন, বীজ মন্ত্র, গায়ত্রী মন্ত্র, এইগুলো তো কাকে কোনটা বলতে হবে, তো এটা যদি একটু বলেন তো ভালো হয়।
এইটা আমরা বীজ মন্ত্র কাউকে দেব না। বীজ আচ্ছা মন্ত্র দেওয়ার অধিকারী হচ্ছে গিয়ে পূর্ণাভিষিক্ত লোক। আমরা একটা মন্ত্রই দেব, সেটা হচ্ছে গায়ত্রী। আর আচ্ছা, গায়ত্রী দান, মন্ত্র। হ্যাঁ, আর যেটা হচ্ছে দান, ওইটা আমরা করাবো। আচ্ছা আচ্ছা। আর এমনি আরেকটা মন্ত্র যে দেওয়া আছে ওটা? ব্রত মন্ত্র, একাক্ষরী হ্যাঁ মন্ত্র হ্যাঁ আমাদের জপে, হ্যাঁ হ্যাঁ। একাক্ষরী মন্ত্র আমরা জপ করবো। আচ্ছা আচ্ছা। আর ব্রত মন্ত্র? কি মন্ত্র? ব্রত ব্রত। ব্রত মন্ত্র যদি আপনারা ব্রত করেন সেই ক্ষেত্রে করবেন, ওটাগুলো আপনারা আচ্ছা কিন্তু আচ্ছা। আপাতত দেবেন না। আচ্ছা আচ্ছা। মেইন হচ্ছে গায়ত্রী মন্ত্র তো? হুম। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর চন্দ্রের বীজ মন্ত্র কি রাতে পড়তে হয়, সূর্য ডোবার পরে? করতে পারেন। আচ্ছা, কেন বলছি, কারণ এই মন্ত্রটার সাথে আমি পরিচিত। এই মন্ত্রটা আমাকে বলেছে পাঠ করতে একজন, বাংলাদেশের একজন। উনি আমাকে বলেছে কখনো দিনের বেলা পাঠ করতে না, এটা বলেছে মানে সূর্য ডোবার পরে। এটার বিশেষত্ব কি, এটা কারণ কি? আজকে হঠাৎ করে যখন আপনি পড়াচ্ছেন, তখন আমি দেখলাম, তখন আমার এটা এটা প্রশ্ন উদয় হলো আর কি। এইটা হচ্ছে কি আপনারা রাত্রে করতে পারেন, রাত্রে করাটা যেতে পারে। তবে সে আবার একই কথা বলছি, রাত্রি দিন ঈশ্বরকে ডাকবার কোনো নির্দিষ্ট সময় নেই। যখন আপনার মন তাকে ডাকতে চাইবে, আপনি তখন ডাকবেন। যেভাবে, যে রূপে, যে আকারে, যে সিস্টেমে ডাকতে চাইবে। আপনার যদি মনে হয় তিনি সাকার, তিনি সাকার। আপনার যদি মনে হয় তিনি নিরাকার, তিনি নিরাকার। আর গ্রহরা ঈশ্বর নন। গ্রহরা হচ্ছে গিয়ে কতগুলো সেলেস্টিয়াল বডি বা সেলেস্টিয়াল পয়েন্টস, দোজ ক্যান হ্যাভ ইম্প্যাক্ট অন আওয়ার লাইফ অ্যান্ড ইভেন্টস ইন আওয়ার লাইফ। গ্রহরা কিন্তু ভগবান নয়। গ্রহরা পরমাত্মার ইচ্ছায় সৃষ্ট কিছু নির্দেশক, যারা আমাদেরকে প্রোটেক্ট করে, যারা আমাদের কার্মিক গতিকে নিয়ন্ত্রণ করে। মানে আমাদের জীবনের যে কার্মিক গতি, তাকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ঠিক আছে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, বলুন না। বলছি যদি মানে এটা একদমই সিলেবাস নিয়ে বলছি না, আপনি এই কথাগুলো বলছেন বলে বলছি, যদি কখনো কারোর কোনো গ্রহ খারাপ থাকে কোনো প্রতিকার না নিয়ে যদি সে তার নিজস্ব ঈশ্বরকে ডেকে যায়, তাহলে কি কিছু লাভ পাওয়া যায় না? কিছু কিছু হ্যাবিটস চেঞ্জ করতে হবে। মানে শুধু আচ্ছা ঈশ্বরকে ডাকলে পরে ঈশ্বরের শোনার অত কিছু নাও হতে পারে, কিন্তু নিজের মধ্যে যে ঐশ্বরিক সত্তা বা ঐশ্বরিক পাওয়ারটুকু রয়েছে, সেই পাওয়ারটুকুকে রিকভার করা যেতে পারে। সেটাকে কি মানে ঈশ্বর সাধনা করলে হয় না, সেটার কি নিয়ম থাকে কোনো? শুধু সাধনা করলে হবে না। সাধনা করতে হলে কিছু কর্মা করতে হবে, কারণ পাস্ট যে বার্থের যে এফেক্ট গুলো রয়েছে, সেই জিনিসগুলো আসতে হবে। আচ্ছা স্যার। ধরুন আমি এতদিন পর্যন্ত বদমাইশি করে এসেছি, হঠাৎ করে আমার ইচ্ছে হলো এবার আমি সাধু, তাহলে কি আমি সাধু হতে পারবো? আমি এবার সাধনা করতে শুরু করলাম, তাহলে আগের কর্মাগুলো কি হবে? তো সেগুলো তো মেটাতে হবে। তার জন্য হচ্ছে গিয়ে কিছু হ্যাবিটস করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত সেই হ্যাবিটস গুলো গেইন না হবে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষ সাধনায় কনসেন্ট্রেট করতে পারবেন না, এবং কখনোই পারবেন না। এটা হচ্ছে ইম্পসিবল। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হুম। কি স্যার, সূর্যের যে মুখগুলো দিলে ওগুলো কি পূর্ব দিকে তাকিয়ে করতে হবে, না যেদিকে ইচ্ছে তাকিয়ে করা যায়? এই দেখো, এইমাত্র বললাম তো, যেদিকে ইচ্ছা সেদিকে তাকিয়ে পড়বে। এই দিকগুলো তো আপেক্ষিক। সকালবেলা আপনি যাকে পূর্ব দিকে দেখতে পাবেন, ধরুন আপনি সকালবেলা দেখতে পাচ্ছেন পূর্ব দিকে মেষ রাশি আছে, তো মেষ রাশিতে হচ্ছে সূর্যের বাড়ি। বিকেল বেলা দেখলেন পূর্ব দিকে হচ্ছে গিয়ে, ওই যেটা পূর্ব দিকে যে দিকটা ছিল আপনার পূর্ব দিক, বাংলাদেশের দিকটা, সেই দিকে রয়েছে তুলা রাশি, সেখানে আবার শনির বাড়ি। আপনি সূর্যের পুজো করছেন, এদিকে পূর্ব দিকে তাকিয়েও আছেন, আর দেখছে শনিদেব। শনিদেব বলছে আমার দিকে তাকিয়ে এবার শনি, সূর্যদেবের পুজো করছিস, দাঁড়া তোর চোখটা কানা করে দিই। শনিদেব এক খোঁচা দিয়ে আপনার চোখ কানা করে দিল। বুঝতে পারলেন তো? যখন আপনার যেখানে মন চাইবে,
যখন আপনার মনে হবে আপনি মনঃসংযোগ করতে পারেন, তখন আপনি মনে মনে নিজের আত্মাকে উৎকৃষ্ট করার চেষ্টা করুন। এটাই পুজো, এটাই ভক্তি, এটাই স্পিরিচুয়ালিজম। ধন্যবাদ স্যার। স্যার হ্যাঁ, বলছি স্যার, এই মন্ত্র কতবার করে পড়তে হবে এরকম কিছু কি আছে? একটা জপ সংখ্যা তো দেওয়া রয়েছে, সেটা আমি বললাম। তো জেনারেলি আমাদের সমস্ত মন্ত্রের ক্ষেত্রে মালা হিসেবটা চলে। তো অ্যাভারেজ আমরা এক মালা বা হাফ মালা 54 বার এটা করার চেষ্টা করবো। কোনো কারণে যদি জবের যদি একটা মন্ত্র আগে পিছে হয়ে যায়, মানে হয়তো 108-এর জায়গায় 107 হয়ে গেল, না, 109, তাহলে তখন? ভগবানও তো রাগ করে না, ওতে সমস্যা নেই। আচ্ছা। ভগবানের রাগ করার তো সময় নেই। ভগবান হচ্ছে নির্গুণ, তার মধ্যে সব কাম ক্রোধ লোভ লোভ তো এসব নেই। স্যার এই গায়ত্রী মন্ত্রটা কতবার জপ করতে হবে? আহ মানে কত রাউন্ড আর কি? গায়ত্রী মন্ত্র জপ সংখ্যা আমি বলতে পারবো, বার তিনেক জপ করবো। আচ্ছা 3 বার, হুম। তাই তো? মানে 3 মালা। ওকে। আচ্ছা, এবার আবার দুটো কথা বলার আছে। সেটি হচ্ছে, তাহলে শুক্রবার দিন আপনাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, এই গ্রুপে বিভিন্ন লোকজন আছেন, প্রত্যেকের দায়িত্ব সেই গ্রুপের তার চেনা পরিচিত ঋষিবাণীর লোকজনদের মধ্যে ব্যাপারটাকে একটু সার্কুলেট করানো, এবং তার সঙ্গে সঙ্গে যারা আসছেন সেটা একটু দোয়েলকে জানানো। আমাদের একটা মিটিং হবে, সেটা হচ্ছে আমরা দুটো আপাতত অফলাইন ব্যাচ চালু করতে চাইছি, এবং সেখানে পড়াবে হচ্ছে গিয়ে যারা ঋষিবাণীতে এতদিন পড়াশুনো করেছে। তাহলে যারা ঋষিবাণীতে এতদিন পড়াশুনো করেছেন তারা, তাদেরকে আর কি একান্ত অনুরোধ, এই শুক্রবারের পরের শুক্রবার ঋষিবাণীতে সন্ধ্যের দিকে একটু উপস্থিত হওয়ার জন্য। সন্ধ্যের দিকে বলতে 5টা, অ্যাপ্রক্সিমেটলি 5টা। তার থেকে বেশি সন্ধ্যা করলে আর ফিরতে পারবেন না, আর তার থেকে আগে করলে পরে রোদ্দুরে আসতে পারবেন না। স্যার শুক্রবারের জায়গায় শনি রবিবার করা যায় না? অফিস ওই থাকে তো। রবিবার দিনটা তো লক্ষ্মী পুজো করতে হয়। স্যার কি করতে হয়? লক্ষ্মী পুজো। শনিবার লক্ষ্মী পুজো? ক্লায়েন্ট দেখো। এই যে লক্ষ্মী পুজো। ও আচ্ছা, ওই লক্ষ্মী পুজো। এবার মোটামুটি 20 মতো হয়, ঠিকঠাকই হলো। ঠিকঠাক মানে পাথর টাথর বিক্রি না হলে 20 মতো হয়, ছাড়তে বড় কষ্ট হয়। আসলে স্যার অফিস ছুটি নিয়ে যেতে হয় তো, ওটাই। ঠিক আছে, চেষ্টা করবো। আহ দেখুন একটু চেষ্টা চরিত্র করে, যাদের যাদের পক্ষে পসিবল। আর যাবো স্যার। আসুন, ভালো লাগবে। স্যার 5টার সময় যেতে হবে ওখানে? মোটামুটি 5টা, 5:30। ঠিক আছে স্যার, পৌঁছে যাবো স্যার। আরো যারা যারা পড়াতে ইন্টারেস্টেড বা পড়াতে পারবেন ভাবছেন, তারা সবাই আর কি একটু আসবেন, কারণ একটু আলোচনা না হলে আমরা এই ব্যাপারটা নিয়ে এগোতে পারবো না। আর অফলাইন ক্লাস আমার পক্ষে তো টানা পসিবল নয়, ফলে আপনাদেরকে আসতেই হবে। আর অনেক দিনই তো শিখলেন, এবার তো শেখার পরবর্তী পর্যায়ে নামতে হবে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছিলাম একটু পার্সোনাল কথা ছিল তো, একটু পরে কি কল করতে পারি? না না, আমার গলা ব্যথা হয়ে গেছে না এতক্ষণ পড়িয়ে। এখন আমি হাওয়া খেতে বেরোবো, পাশে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, গান শুনবো। আচ্ছা, তাহলে আজকে আর হবে না? না, আজকে তো আর হবে না। আর স্যারের সাথে কেউ পার্সোনাল কথা বলে? ছি ছি ছি, ছি। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা কাল। আপনি আমাদের আবৃত্তি শোনাবেন আজকে রবীন্দ্র জয়ন্তীতে, এত কবিতা লেখেন আপনি। আরে আমি হচ্ছে গিয়ে আজকে সকালবেলা গেছি রবীন্দ্র জয়ন্তী উদযাপন করতে বস্তিতে। এবার বস্তিতে গিয়ে আমাকে বলেছে আমি এবার ইয়েটা অফ করে দিই। তাহলে আমাদের পড়াশোনা মোটামুটি এই পর্যন্তই। আজকে রেকর্ডিং